বন্ধুরা, আজ আপনাদের শোনাবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বড় বাঘদিনী। ওর নাম বড়, এর মানে বলতে পারবো না, সবাই ডাকে বড় বাঘদিনী বলে। একটু মোটাসোটা কুচকুচে কালো, ৮-৬০ গড়নের, বয়স ৪০ থেকে ৫০-এর মধ্যে। এই পাড়াতে বামন বাড়ি বড় কাজ করত, বাইরের কাজ, কারণ বাঘদিনীর হাতের জলে কোনো কাজ হবে না। গোয়াল গোবর করা অর্থাৎ গোয়াল পরিষ্কার করাই ছিল তার প্রধান কাজ। বিচুলি কেটে গরুকে জাবও দিত, উঠোন ঝাঁটও দিত। একদিন শুনলাম বড় মুখুজ্জে বাড়ির কাজ ছেড়ে দিয়েছে। মুখুজ্জে মশাই নিজেই এসে আমার কাছে নালিশ করলেন। বললেন, তুমি তো পল্লীমঙ্গলের সেক্রেটারি, এর একটা বিহিত করো। কি ব্যাপার হয়েছে কাকা? সেই বড় বিটি আজ কোথাও কিছু না, কাজে এলো না আমার বাড়িতে। এক হাঁটু হয়ে রয়েছে গোয়াল, থুই থুই করছে উঠোন, আর বিটিকে না স্বচ্ছন্দে বললে আমি কাজ করব না। ছোট লোকের এত বড় আসপদ্দা আর সহ্য হয় না। বলি, যাই দেখি বিভূতির কাছে, একটা বিহিত এর করো দেখি বাবা। কাজ ছাড়লো কেন হঠাৎ, তা কিছু জানেন? কি করে জানবো বাবা? কাল বললে আমার তামাক পোড়া খাওয়ার পয়সা আলাদা দিতে হবে, তাই বললাম ৩ টাকা করে মাইনে, আবার তার উপর তামাক পোড়া খাওয়ার পয়সা, পারবো না। তাই বাবা, এর কি করা যাবে পল্লীমঙ্গল থেকে বলুন? আপনার পয়সা করে নিয়ে সে তো আর চলে যায়নি। আমি কি করব বলুন কাকা? আমার দ্বারা কিছু হবে না। তা হবে কেন? তা কি আর হবে? ছাই বর্ষ কী সব মাথামুন্ডু লিখতেই শিখেছ? গায়ের কোন উপকার কি তোমায় দিয়ে হবে বাবা? তা হবে না, সে বুঝতে পেরেছি অনেক দিন। মুখুজ্জে কাকা অপ্রসন্ন মুখে চলে গেলেন। কি করব? আমি নাচার পল্লীমঙ্গল সমিতি সেক্রেটারি তো আর নবাব নাজিম খানজা খা নয় যে যাকে তাকে ধরে নিয়ে এসে যে কোনো অপরাধে গদ্দান নেব। আমি কি করতে পারি বড় বাঘদিনীর? হঠাৎ বড়োর সঙ্গে একদিন গোপালনগরের পথে দেখা। একটা ভাঙা চুপড়ি কাকে, সে বাজারে যাচ্ছে, পরনে শত ছিন্ন মলিন বস্ত্র। বললাম, কি বড়, ভালো আছো? বড় থমকে রাস্তার একপাশে সরে গিয়ে দাঁড়ালো জড়সড়ো হয়ে আমায় পথ দেওয়ার জন্য। যদিও তার কোনো প্রয়োজন ছিল না, পথ দুজনের পক্ষে যথেষ্ট চওড়া। বললে, বাবু, আমাকে কাঠ দেবেন একখানা? কাঠ? কি কাঠ? বাবু, সেই রেশম কাঠ। বুঝলাম, তোমার নেই? না বাবু, কে এনে দেবে? মোদের কথা কি কেউ শোনে? কাপড় নেই, এই দেখুন এই কাপড়খানা। বড় আঁচলের অংশটুকু আমার সামনে মেলে ধরলে। বললাম, থাক থাক, ও দেখাতে হবে না, দেখেই বুঝতে পারছি। কথাটা তখনই মনে পড়ে গেল। বললাম, আচ্ছা, মুখুজ্জে বাড়ির কাজটা ছেড়ে দিলে কেন হঠাৎ? মুখুজ্জে কাকা সেদিন বলেছিলেন। বড় আমার পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে বললে, সে বাবু আর আপনার সামনে বলবো না। একটু এগিয়ে গিয়ে পেছন ফিরে আমার দিকে চেয়ে বললে, ওনার মতিগতি ভালো না বাবু, এই একটা কথা আপনাকে বললাম। বড় চলে গেল। ব্যাপার কি? মুখুজ্জে কাকা কি বড় বাঘদিনের কাছে প্রেম করতে গিয়েছিলেন? উভয়ের এই বয়সে? বিশ্বাস তো হয় না। মুরুগ্গে, পরের কথায় দরকার কি আমার? পৌষ মাসের প্রথমেই ভীষণ শীত পড়ল। একদিন রাত 10টার পর ওপাড়ার হাজারি ঘোষের বাড়ি থেকে ভাগবতের কত কথা শুনে ফিরছি। এমন সময় পায়ে চলা মাটির পথের ধারে একখানা কুড়িঘরের দাওয়ায় কে শুয়ে আছে দেখে সেখানে থমকে দাঁড়ালাম। এই পাড়ায় আমার যাতায়াত খুবই কম, তার উপর বহুকাল গ্রামে না থাকার দরুন কোনটা কার বাড়ি চিনি নে। এগিয়ে গিয়ে বললাম, শুয়ে কে? কে বাবু? আসুন। কনে গিয়েছিলেন এত রাত্রিরে? আমি বড়। ও, এই তোমার বাড়ি নাকি? হ্যাঁ বাবু। এরে কি আর বাড়ি বলে? ওই কোনো রকমে আছি মাথা গুজে। গরিব লোকের আবার বাড়ি আর ঘর। আপনিও যেমন। সত্যি অবাক হয়ে গেলাম। কেউ বললে বিশ্বাস করবে না, ছোট্ট একখানা 4 চালা ঘর। ঘরের পেছন দিকে দেওয়াল নেই, কঞ্চির বেড়াও ছাঁচ কিছুই নেই, একেবারে ফাঁকা। সামনের যে দাওয়ায় বড় বাঘদিনে এতক্ষণ শুয়েছিল তার দুদিকে নোনার পাতার বেড়া, কিন্তু সামনের দিকে একদম ফাঁকা। এই ভীষণ শীতে এই খোলা দাওয়ায় বড়কে একখানা গায়ে দিয়ে শুয়ে আছে। ঘরের মধ্যেও যেন কে শুয়ে আছে মেঝেতে। বললাম, ঘরে ও কে? ও মোর ছেলে টেনো। ওরে চেনেন না? না, তোমার ছেলে আছে তাই জানি নে। কত বড়? তা বাবু 70-এর মুখে চাই দিয়ে বড়সড় হয়েছে। কত তাকে মোরা জানি, এই পাড়ার রাখাল সবারই গরু চড়াই।
বেশ, এইবার আমার নজর পড়ল বড় যেখানা গায়ে দিয়েছিল সে কাপড় কানার দিকে। থলের চট বলে মনে হওয়াতে জিজ্ঞেস করলাম, গায়ে দিয়েছ কি ওটা? এখানা বাবু কম্বল। কীরকম কম্বল? আর বছর বনগা থেকে এনে ডাক্তারবাবু বিলি করলেন, এর মধ্যে তুলো পোড়া 5খানা মোদের গায়ে বিলি হইল। গভর্নমেন্ট থেকে নাকি বিলি হইল? কি জানে বাবু, আপনারাই জানেন, ওরা কি খবর রাখি বলুন? দিলে 1খানা নিলাম, তা বাবু কাপড় 1খানা পাবো না? মুছলবে, বেরোবার উপায় নেই। গ্রামের লোকে কি করে জীবন কাটায় ভালো করে দেখিনি কোনোদিন, আজ একে দেখে তা বুঝলাম। এই শীতে 1খানা থলের চট গায়ে দিয়ে বাইরে শুয়ে যে আছে, তার কালে নিউমোনিয়া যদি হয় এবছরের এই ভীষণ শীতে, তবে কোন ডাক্তারখানা থেকে এদের ওষুধ আসবে? দিন কতক পরে গ্রামে বাঘের উপদ্রব হলো। প্রতি বৎসরই শীতকালে বাঘের উপদ্রব হয় এই অঞ্চলে। লোকের গোয়াল থেকে গরু বাছুর নেই, রাত্রি চড়া গরু তার পরের দিন আলো হয়তো আর দেখে না। এবছর উপদ্রবটার বাড়াবাড়ি দেখা গেল। দিন দুপুরে দক্ষিণ মাঠের বেগুনের ক্ষেতে কি নয় আলিদিঘির পাড়ের জঙ্গলে কিছু ওডাঙ্গার রাস্তার অশ্বত্থ গাছের তলায় বাঘকে শুয়ে থাকতে দেখে চাষি কি পথ চলতি লোকে ফুটফুটে জ্যোৎস্না রাতে ইচামতির ধারের বাঁশবনের পথ দিয়ে শীতে জেলে মাছ ধরে তেঁতুলতলার ঘাট থেকে বাড়ি ফিরছে মস্ত বড় বাঘ। রাস্তা জুড়ে শুয়ে আছে, জনপ্রাণী নেই তেঁতুলতলার ঘাটের পথে, বাঘও নড়ে না। শীতে জেলের দস্ত অবস্থা। তারপর বাঘটা হঠাৎ লাফ দিয়ে পাশের জোপে কেন পালিয়ে গেল সেই জানে। একদিন তো আমারও বাড়ির পেছনে বাঁশবনে সন্ধ্যা রাতে কেউ ডাকতে শুরু করলো। হাট থেকে ফিরবার পথে বড় বাঘদিনের ঘরের বাঁশ দিয়ে এলাম ওকে বাঘের কথাটা বলে সতর্ক করে দেওয়ার জন্যে। জ্যোৎস্না উঠেছে, সন্ধ্যার অল্প পরেই, তেমনি শীত। বড় দেখি দাওয়ায় শুয়ে আছে, মাথার কাছে একটু করে ঘুঁটির আগুন, একেবারে ল্যাপ মুড়ি দিয়ে শুয়ে আছে। কি বড়, এত সকালে শুয়ে পড়েছ? বাবু আসুন, বড্ড জ্বর এলো দুপুরবেলা, আজ আর হাটে যেতে পারিনি, চটকানা মুড়ি দিয়ে পড়ে আছি। তোমাকে এলাম একবার সাবধান করে দিতে, বাইরে এরকম শোভা ঠিক না। কাল তো আমার বাড়ির পেছনের বাগানে বাঘ ডেকেছে, তোমার ঘর আরও বনের মধ্যে। বাবু কিচ্ছু হবে না, বাঘে মোদের কি করবে? উভয় নেই মোদের, তা থাকলে কি আর 12 মাসে এই ফাঁকা জায়গায় শুতে পারি? ও মোদের সয়ে গিয়েছে, ভয় ডর থাকলে কি মোদের চলে? একদিন পরের কথা, সকালবেলা হই হই ব্যাপার, সবাই ছুটছে ও পাড়ার দিকে। বড় বাঘদিনীকে নাকি সাথে বাঘে মেরেছে। সঠিক খবর কেউ দিতে পারে না, ব্যাপারকে দেখবার জন্য ছুটলাম ও পাড়ার দিকে। গিয়ে দেখি বড় বাঘদিনীর ঘরের উঠানে লোকে লোকারণ্য। বড় বাঘদিনীর গলা সকলকে ছাপিয়ে উঠেছে, সে হাত পা নেড়ে কি একটা বর্ণনা করছে সকলের সামনে। আর সেই জনমণ্ডলের মাঝখানে বড় বাঘদিনীর দাওয়ায় ঠিক সামনের উঠানে একটা বড় গুলবাঘ মৃত অবস্থায় পড়ে আছে। বড় বাঘদিনী নাকি বাঘটাকে কত শেষরাশে কাস্তে বটে দিয়ে মেরেছে। জিজ্ঞেস করলাম, কাস্তে বটে দিয়ে অত বড় বাঘটাকে? তখন বড় আবার আমার দিকে ফিরে তার কাহিনী গোড়া থেকে শুরু করলে। সত্যি সে বাঘটা মেরেছে এবং বটি দিয়ে মেরেছে। শেষ রাত্রে বাঘটাও ঘরের পেছনে এসে হাঁক পাড়ে। বড়োর ছেলে ঘর থেকে ভয়ে চিৎকার করে উঠতে বড়োর ঘুম ভেঙে যায়। ছেলেকে বাঘে ধরেছে ভেবে ও দাওয়ার কোণ থেকে কাস্তে বটি নিয়ে বাঘের ঘাড়ে পড়ে। বাঘ আসলে তখন ধরেছে ওদের সেই ধাড়ি ছাগলটাকে। অন্ধকারে দেখাই যাচ্ছে না বাঘে ছাগলে ধরেছে না ছেলে ধরেছে। কাস্তে বটে দিয়ে বাঘের গাড়ে মরিয়া হয়ে নির্ঘাত গা কত কোপ দিতে বাঘ সেখানে ঘাড় কাত করে মুখ থুবড়ে পড়ে যায়। এই হলো বড় বাঘদিনীর বর্ণনা। বীরের মধ্যে মুকুজ্জি কাকা ছিলেন, তিনি বললেন, তোর একটুও ভয় করলো না ওর সামনে যেতে? বড় বললে, মোর কি তখন জ্ঞান ছিল দাদা ঠাকুর? মোর আজ 2 দিন জ্বর। ওই উনি পরশু দেখে গিয়েছিলেন, বাঘ হ্যাকর হ্যাকর করে উঠল, তাও শুনলাম। জ্বরের ঘুরে মোর ছেলে চিৎকার করে উঠল, তাও শুনলাম। জ্বরের ঘুরে ভাবলাম মোর ছেলেটাকে বাঘে ধরেছে, তখনই কাস্তে বটি কোণ থেকে তুলে নিয়ে ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি। মোর তখন জ্ঞান গম্যি নেই, ছেলেকে বাঘে খাবে আর মুই দেখব? মোর প্যারান যায় আর থাকে। বাঘ আসলে মোর ওই ধাড়ি ছাগলটা ধরেছে তখন। মুই কি অন্ধকারে চোখে দেখতে পাচ্ছি কিছু? মুই ভাবলাম মোর খোখারে ধরেছে। ক্রমে বীর আরও বাড়তে লাগলো, দেখে আসবার উপক্রম করছি, এমন সময় বড় বললে, বাবু একটা কথা, মোর কাপড় একেবারে ফালা ফালা হয়ে গিয়েছে বাঘের সঙ্গে যুদ্ধ করতে। এরপরে আছি করলো বাড়ির মনোদিদির থানখানা, সকালে একটু চেয়ে এনেছে মোর ছেলে নিয়ে। মোর সে কাপড় তো নক্ত মাখা নোনা তলায় পড়ে রয়েছে, ওই দেখুন, ও আর পরা যাবে না। তা বাবু, রেশম কাঠখানা মোড়ে দিয়ে একখানা কাপড়ের ব্যবস্থা করে দেন আপনি। এ পরের কাপড় ওরা আজই চেয়ে নিয়ে যাবে, এখন মুচলবে বেরোতে পারবো না বস্তর দিনে।
মুখুজ্জি কাকাও আমার দিকে চেয়ে অনুনয়ের সুরে বললেন, দাও বাবাজি, ওর রেশন কার্ডখানা দেওয়ার ব্যবস্থা করো, আর যাতে একখানা কাপড় ওকে আজই দিতে পারো। ওর মোটেই কাপড় নেই, যাতে হয় বাবাজি, তুমি মনে করলেই হবে। মুখুজ্জি কাকা আমার হাত দুটো ধরেন আর কি।